প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, গোপন বার্তা বা গোপন সংকেত আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, তোমরা জানলে অবাক হবে যে আমরা কেন পৃথিবীর প্রত্যেকটি জীব দেহে স্বয়ংক্রিয়ভাবে গোপন বার্তা বা গোপন সংকেত একটি ব্যবহারের বিষয় আছে। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটি কি? এটি হলো আমাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যাবলী, এই বৈশিষ্ট্যাবলী প্রকাশের জন্য যে প্রোটিন এবং এনজাইমগুলো দায়ী থাকে, সেই প্রোটিন এবং এনজাইম তৈরির ক্ষেত্রে গোপন সংকেত ব্যবহৃত হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জেনেটিক কোড। শিক্ষার্থীরা, জেনেটিক কোড। জেনেটিক কোড কোথায় থাকে, এগুলো কি, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এগুলোর প্রয়োগ আমরা আলোচনা করব। জেনেটিক কোড। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের নিয়ন্ত্রক বস্তু আমাদের প্রতিটি কোষে থাকে, যেগুলো কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এগুলো আমরা জানি, এগুলো আমরা অন্য সময় আলোচনা করেছি। সেই ডিএনএতে তোমরা জানো যে ডিএনএতে এর যে গাঠনিক একক, এগুলিকে বলা হয় কি? নিউক্লিওটাইড। এগুলিকে কি বলা হয়? নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটি সুগার থাকে, একটি ফসফেট থাকে এবং একটি নাইট্রোজেনাস বেস থাকে। অর্থাৎ এখানে সুগার এবং ফসফেট তো কমন থাকবে, সুগার ফসফেট কমন থাকবে, সেই সাথে নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, অথবা কি থাকবে? থাইমিন থাকবে, অথবা কি থাকবে? গুয়ানিন থাকবে, অথবা কি থাকবে? সাইটোসিন থাকবে। এই চারটির যে কোনো একটি থাকবে। এই কারণে নিউক্লিওটাইড হয়ে থাকে চার প্রকার। অর্থাৎ সুগার এবং ফসফেটের সাথে অ্যাডেনিন থাকবে, অথবা সুগার ফসফেটের সাথে থাইমিন থাকবে, অথবা এর সাথে গুয়ানিন থাকবে, অথবা এর সাথে সাইটোসিন থাকবে। এভাবে চার ধরনের নিউক্লিওটাইড হতে পারে। তাহলে আমরা এই সম্পূর্ণ নিউক্লিওটাইড না লিখে শুধুমাত্র যদি এই বর্ণগুলো রেখে দেই, তাহলে আমরা বুঝতে পারি যে এগুলো এক একটা নিউক্লিওটাইডের প্রতিনিধিত্ব করে। তাহলে আমরা যে কোডের কথা বলছি, আমরা যে সংকেতের কথা বলছি, এই সংকেত যে ভাষায় রচিত, সেখানে মোট বর্ণমালাতে মোট অক্ষর কয়টি? এই চারটি। এই চারটি অক্ষরের মধ্য থেকে যে কোনো তিনটি ব্যবহার করে করে আমরা বিভিন্ন সংকেত তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা যে সংকেতের কথা বলছি, আমরা প্রথমেই বলেছিলাম এটি কি? প্রোটিন তৈরির সংকেত, এটি এনজাইম তৈরির সংকেত। প্রোটিনের মধ্যে কি থাকে? প্রোটিনের গাঠনিক উপাদান হলো অ্যামিনো অ্যাসিড। আমরা জানি যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরির জন্য দায়ী। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে, বিভিন্নভাবে পরস্পর যুক্ত হয়ে অসংখ্য প্রকারের প্রোটিন তৈরি হতে পারে, অসংখ্য প্রকারের এনজাইম তৈরি করতে পারে, যারা আমাদের দেহ গঠন করে, যারা আমাদের দেহের বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এইসব কার্যাবলী এই অ্যামিনো অ্যাসিডগুলো বিভিন্নভাবে যুক্ত হয়ে যে প্রোটিন বা এনজাইম তৈরি করে, তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডগুলো, সেই অ্যামিনো অ্যাসিডগুলো পারস্পরিকভাবে যুক্ত হওয়ার জন্য এরা যে পরস্পর একটির পর একটি চলে আসবে, তারা সংযুক্ত হবে, এটি কোনটি আসবে, কোনটি সংযুক্ত হবে, এই বিষয়গুলোই লেখা থাকে সেই সংকেত বা কোড, জেনেটিক কোডের মধ্যে। সে কোড কোথায় থাকে? আমরা যা ইতিপূর্বে বলেছি ডিএনএতে থাকে। তাহলে একটি ডিএনএ, তোমরা জানো যে ডিএনএ হলো একটি প্যাঁচানো বা ঘোরানো সিঁড়ির মতো, যেটাকে বলা হয়। আর এখানে মাঝখানে এই যে ধাপগুলো, ময়ের ধাপগুলো, এই ধাপগুলোই তৈরি করে কারা? এগুলো দিয়ে, এটিজিসি দিয়ে এই ধাপগুলো তৈরি করে। তাহলে এটি যদি আমরা সোজা করি, তোমরা জানো যে এটিকে ময়ের মতো সোজা করলে তাহলে যে ধাপগুলো, এই ধাপগুলোতে তাহলে এখানে থাকে নাইট্রোজেনাস বেস। যদি আমরা এ লিখি, এ পাশে থাকবে অ্যাডেনিনের জায়গায় এখানে থাইমিন থাকবে, এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন থাকবে, আর এখানে থাকবে সুগার, আর মাঝখানে থাকবে ফসফেট। এইভাবে সম্পূর্ণ শৃঙ্খলটি গঠিত। এটি তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, এটি আমরা অনেক আগে আলোচনা করেছি। তাহলে সেই ডিএনএতে এক একটি অংশ, যে একটি ফসফেট, সুগার এবং একটি নাইট্রোজেনাস বেস মিলে একটি নিউক্লিওটাইড গঠিত হয়, যেটির কথা আমরা একটু আগেও আবার বললাম। এগুলোই দিয়েই একটি ডিএনএ গঠিত হয়। এবং এরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডেনিন আছে, এখানে গুয়ানিন আছে, এরপর আবার এখানে হয়তো বা সাইটোসিন থাকতে পারে, অথবা আবারও গুয়ানিন থাকতে পারে। এভাবে সাজানো থাকে ডিএনএতে, যে এই বর্ণমালা পরস্পর সাজানো থাকে। এরকম পরপর তিনটি মিলে হতে পারে সেটি এ এ এ, অথবা হতে পারে সেটি জি সি সি, এরকম বিভিন্নভাবে তিনটি। তাহলে এই চারটি অক্ষর থেকে যে কোনো তিনটি নিয়ে একটি একাধিকবার আসতে পারে, অথবা এক একটি একবার করে আসতে পারে। যেমন এখানে আমরা লিখলাম হয়তো টি এ এ। এই যে বিন্যাসগুলো
অথবা এখানে এর জায়গায় সি থাকতে পারে। তাহলে এগুলো থাকবে কোথায়? ডিএনএতে থাকবে। এই পরপর যে 3টি করে বেস থাকবে, নাইট্রোজেনাস বেস, এগুলিকে আমরা বলবো ট্রিপলেট। এই 3টি যে এক একটি সেট তৈরি করলো, এরকম আবার 3টি মিলে একটি সেট হতে পারে, এগুলিকে আমরা কি বলবো? ট্রিপলেট। তাহলে ডিএনএতে বিদ্যমান যে নিউক্লিওটাইডগুলো, এই নিউক্লিওটাইডগুলোতে যে আমরা যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো আছে, এদের যে পরপর 3টি, এরকম 3টিকে এক একটি গুচ্ছকে আমরা বলবো কি? ট্রিপলেট। এরকম ট্রিপলেটগুলো, এগুলোই হলো কোডন। এগুলোকে আবার কি বলা হয়? কোডন বলা হয়। অর্থাৎ এই যে ভাষাটি, এই যে সংকেতটি, এই সংকেতের একক, এই সংকেতের মূল অংশ, তাহলে একটি ডিএনএ ব্যাপী এভাবে বিস্তৃত এটিজিসির বিন্যাসগুলো ওখানে রচিত আছে। সেখান থেকে আমরা পরপর 3টিকে বললাম, এরকম 3টি নিয়ে এক একটি কী তৈরি করতেছে? এক একটি কোডন তৈরি করতেছে। এগুলিকে আমরা বলছি ট্রিপলেট, আবার এগুলি হলো কোডন। তোমরা জানো যে একটি ডিএনএ থেকে আমরা একটি ডিএনএর অংশবিশেষ এখানে দেখাই। এখানে আমরা একটু পৃথক করে নিলাম। একটি ডিএনএ যখন অনুলিপন হয়, একটি ডিএনএ থেকে যখন আরেকটি মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এখান থেকে আমরা ধরে নিলাম এখান থেকে একটি মেসেঞ্জার আরএনএ তৈরি হব, তখন এখানে যে 3টি করে বেস ছিল তার বিপরীত বেসগুলো এখানে তৈরি হয়। এটি হলো কি? এমআরএনএ। এমআরএনএ। তাহলে এমআরএনএতে এখানে যে ডিএনএতে যে বেসগুলো থাকে তার বিপরীত এখানে, তাহলে এখানে যদি থাইমিন থাকে, এখানে থাকবে ইউ। থাইমিনের পরিবর্তে এখানে থাকবে অ্যাডেনিন, আর এখানে যদি অ্যাডেনিন থাকে তার পরিবর্তে এখানে থাকবে ইউরাসিল, ইউ। যেহেতু এমআরএনএতে কী থাকে না? থাইমিন থাকে না। থাইমিনের পরিবর্তে কী থাকে? ইউরাসিল থাকে। তাহলে এখানে যদি আবার ইউ থাকে, এখানে ইউ কি থাকা সম্ভব? এটা তো ডিএনএর অংশ, ডিএনএতে কখনো ইউরাসিল থাকবে না। ডিএনএতে থাকবে কি? এ, টি, জি, সি এরা থাকবে। আর আরএনএতে কী থাকবে? অ্যাডেনিন থাকতে পারে, থাইমিন থাকতে পারবে না। থাইমিনের পরিবর্তে কী থাকতে পারবে? ইউরাসিল থাকতে পারবে, গুয়ানিন থাকতে পারবে, সাইটোসিন থাকতে পারবে। অর্থাৎ সকলেই থাকতে পারবে, শুধুমাত্র এই থাইমিনটি এমআরএনএতে থাকতে পারবে না। তাহলে যেখানে থাইমিন হওয়ার কথা, মানে অ্যাডেনিনের জায়গায় থাইমিন হওয়ার কথা, এর বিপরীতে সেখানে থাইমিন না হয়ে হবে ইউরাসিল। তাহলে এইভাবে এখানে যে পরপর, এখানে হয়তো গুয়ানিন ছিল, এখানে তাহলে সাইটোসিন। তাহলে এই যে 3টি এমআরএনএতে বিদ্যমান 3টি ট্রিপলেট, এটিকেও আমরা কি বলে থাকি? কোডন বলে থাকি। তাহলে সাধারণ অর্থে এমআরএনএতে বিদ্যমান 3টি করে ট্রিপলেট, এটি অধিকতরভাবে পরিচিত। কোডন অর্থে যখন জিজ্ঞেস করা হবে কোডন কি, তোমরা তখন বলতে পারো যে এমআরএনএতে বিদ্যমান পরপর 3টি নাইট্রোজেনাস বেস, তাদের এক একটি গুচ্ছকে বলা হয় এক একটি কোডন। কারণ কি? এরা এক একটি কী করে? অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। এর এক একটি গুচ্ছ এক একটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। এই এমআরএনএ যখন নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে যাবে, তখন তারা কি করবে? এক একটি অ্যামিনো অ্যাসিডকে ডেকে নেবে, রাইবোজোমের সাথে যুক্ত করে প্রোটিন তৈরি করবে। শিক্ষার্থীরা, 3টি মিলে কেন একটি কোড বা কোডন হলো, সেটি আমরা এখন একটু আলোচনা করব। আমরা বলেছি যে অ্যামিনো অ্যাসিড কয় প্রকার? মোট 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে। আর এই বর্ণমালায় আমরা বলছিলাম যে কয়টি অক্ষর আছে? 4টি। এ, টি, জি, সি বলো, অথবা এ, ইউ, জি, সি বলো। তাহলে ডিএনএতে থাকে আমরা বলছি এ, টি, জি, সি। আরএনএতে থাকে আমরা বলছি এ, ইউ, জি, সি। তাহলে 4টি, এমআরএনএতেও 4টি, ডিএনএতেও 4টি, শুধু এখানে একটু পার্থক্য আছে। যাই হোক না কেন, তাহলে এই 4টি দিয়েই তোমাকে সংকেত তৈরি করতে হবে। তাহলে যদি একটি দিয়ে একটি সংকেত হয়, তাহলে 4টি দিয়ে সর্বমোট 4টি সংকেত তৈরি হবে, কিন্তু আমার অ্যামিনো অ্যাসিড হলো 20টি। আর যদি প্রত্যেকটির 2টি করে কপি নেই আমরা, তাহলে তোমার সর্বমোট 4 4-এ 16টি সংকেত তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে 16টি সংকেত তৈরি করা সম্ভব যদি আমরা প্রত্যেকের 2টি করে নেই, পরস্পর যুক্ত করি, তাহলে 16টি সংকেত তৈরি করা সম্ভব। তা দিয়েও আমাদের 20টি অ্যামিনো অ্যাসিডের সংকেত ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে এটি আমরা একটি চেকার বোর্ডে আমরা দেখাতে পারি। আমরা যেভাবে একটি ঘর কেটে নেই, আমরা এরকম করে 4টি করে ঘর কেটে নিলাম। তোমরা দেখো, আমরা এরকম ইউ, সি, এ, জি এভাবে যদি লিখি, এবার ইউ, সি, এ, জি এভাবে লিখি, আর এখানে আমরা লিখব ইউ, সি, এ, জি, প্রতি ঘরেই ইউ, সি, এ, জি, ইউ, সি, এ, জি, ইউ, সি, এ, জি এভাবে যদি লিখি, তাহলে তোমরা দেখো প্রথম ঘরে আমরা এখান থেকে নিব ইউ,
এখান থেকে আসবে ইউ, তাহলে দুটো করে নিলে এভাবে প্রত্যেক ঘরে দুটো করে বসবে। আর আমরা তিনটা করে নিই তাহলে যেখান থেকে ইউ আসবে, তাহলে ইউ ইউ আর এখানকার ইউ, এটি একটি সংকেত হলো। দ্বিতীয় লাইনে আবার আসবে এখান থেকে ইউ 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 আর এখান থেকে আসবে সি, এটি মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। আবার তৃতীয় লাইনে কি আসবে, এখানে অ্যাডেনিন আছে, তাহলে ইউ ইউ এ ইউ ইউ এ, তারপর আসবে কি ইউ ইউ জি। এইভাবে আমরা লিখতে পারি। অন্যভাবে আমরা মাঝখানে একটি ঘর লিখি, এখানে যদি আমরা লিখি তাহলে এখানে দেখো এদিকে আছে সি, তাহলে এখানে আমাদের আসবে কি সি, এখান থেকে আসবে এ, তাহলে সি এ, প্রথমে কি আছে ইউ, তারপর আবার আসবে কি সি এ সি এ সি সি এ এ সি এ জি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এখন পূরণ করতে পারবে, সম্পূর্ণ ঘরটি পূরণ করতে পারবে। এবার আমরা পূরণ করি, দেখো 1 2 3 4, এদিকে আছে 1 2 3 4, 4 4 16টি ঘর এবং প্রত্যেকটি ঘরে 4টি করে সংকেত আছে, তাহলে আমাদের 4 16, তাহলে 4 গুণ 4 গুণ 4, এভাবে 64টি সংকেত তৈরি হবে। এই 64টি সংকেত তৈরি হবে, যা 20-এর চাইতে অনেক বেশি। এখন 20-এর চাইতে অনেক বেশি হওয়ার কারণ হলো এরকম অনেক অনেক সংকেত, একাধিক সংকেত একই অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত বহন করতে পারে। কখনো কখনো মাত্র একটি সংকেত একটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, কখনো কখনো একাধিক সংকেত একটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। আর এর মধ্যে একটি সংকেত আছে যেটি হলো ওই এমআরএনএ তৈরি শুরু করে, এটিকে বলা হয় স্টার্ট কোডন, সেটিকে বলা হয় AUG। AUG হলো স্টার্ট কোডন। এছাড়া স্টপ কোডন আছে 3টি, সেগুলি আমরা পরবর্তী টেবিলে দেখব। শিক্ষার্থীরা তোমরা পরবর্তী টেবিল লক্ষ্য করো, সেখানে তোমরা বিস্তারিত দেখতে পাবে। শিক্ষার্থীরা বিভিন্ন কোডন এবং তার সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডগুলো এখন আমরা দেখব। শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কোডনগুলো UCAG, একটি যে 3টি করে আমরা বলছি 3টি বেজ মিলে একটি কোডন হবে, তার প্রথমটি এখান থেকে আসবে এই পাশ থেকে, আর উপর থেকে আসবে তার দ্বিতীয়টি এবং ডান দিক থেকে আসবে তৃতীয়টি। এভাবে সংকেতগুলো তৈরি হয়, একটু আগে আমরা দেখলাম বোর্ডে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আসছে কি ইউ ইউ ইউ, এটা হলো ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন। এখানে তোমরা দেখতে পাচ্ছ লিউসিনের জন্য কোডন UUA UUG, এবং এর নিচে আরও 4টি আছে, তাহলে এখানে 4টি, এখানে 2টি, এই 6টি মিলে তৈরি করেছে কি কার সংকেত, লিউসিনের জন্য। আর ফিনাইল অ্যালানিন এগুলো তৈরি করেছে এরকমভাবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একাধিক কোডন একই অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে। আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রিপ্টোফ্যান UGG, ট্রিপ্টোফ্যান, হ্যাঁ, এটি ট্রিপ্টোফ্যানের জন্য সংকেত বহন করে। এভাবে আমরা যে 20টি অ্যামিনো অ্যাসিডের কথা বললাম, এই টেবিলে সবগুলোই আছে, এখানে তোমরা বইতে বিস্তারিত দেখতে পাবে। আর এখানে তোমরা লক্ষ্য করো যে একটি আছে কি স্টার্ট কোডন আছে এর ভিতরে, তোমরা এর ভিতরে খুঁজে দেখো একটি স্টার্ট কোডন, যেটিকে আমরা শুরু বা স্টার্ট কোডন বলি, সেটা হলো AUG। তাহলে কোন লাইনে থাকবে সেটি দেখো, এতে তাহলে AUG মেথিওনিন, এটি হলো মেথিওনিন বা স্টার্ট কোডন। আর স্টপ কোডন আছে 3টি, UAA UAG এবং UGA। অর্থাৎ একটি প্রোটিন তৈরি শুরু হয় যে সংকেতের দ্বারা সেটি হলো AUG, এবং প্রোটিন তৈরি শেষ হয় যে সংকেতের দ্বারা সেটি এই 3টির মধ্যে যে কোনো একটির দ্বারা প্রোটিন তৈরি শেষের সংকেত বহন করে। আর বাকি যে অ্যামিনো অ্যাসিডগুলো এরা মাঝামাঝি বিভিন্ন প্রোটিন তৈরির সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড এবং তার সংশ্লিষ্ট সংকেতগুলো কিভাবে তৈরি হয়। তাহলে 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য এখানে যে 64টি সংকেত আছে, এই 64টির ভিতরে তোমরা দেখতে পেলে যে 3টি যদি স্টপ কোডন হয়, এর জন্য কোনো অ্যামিনো অ্যাসিড নেই। এই জন্য এই 3টি যদি আমরা বাদ দিই, তাহলে এখানে 64 থেকে 3 বাদ দিলে কত থাকে, 61 থাকে। তাহলে বাকি 61টি সংকেত বিভিন্ন যে 20টি আমরা অ্যামিনো অ্যাসিডের কথা বললাম, সেই অ্যামিনো অ্যাসিডের জন্য বরাদ্দকৃত সংকেত বা কোডন। শিক্ষার্থীরা এখানে শুরুর নির্দেশটি আবারও দেখানো হয়েছে AUG, এটি দিয়ে হলো প্রোটিন তৈরি শুরু হয়, এবং বন্ধের নির্দেশগুলো এখানে আলাদা করে দেখানো হয়েছে UAA UAG এবং UGA, এটি দিয়ে প্রোটিন তৈরি শেষ হয়। এখানে AUG শুরুর নির্দেশ এবং সেই সাথে সে কী করে, মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডেরও সংকেত বহন করে। শিক্ষার্থীরা কোডন সার্বজনীন এর অর্থ কী? কোডন সার্বজনীন হলো যে একই কোডন সকল মানুষের ক্ষেত্রে, সকল প্রাণীর ক্ষেত্রে এবং সকল উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে অ্যামিনো অ্যাসিডের কথা বলি, সেই অ্যামিনো অ্যাসিডগুলোর যে সংকেতটি, সেই সংকেতগুলো সকলের ক্ষেত্রেই একই সংকেত দ্বারা সেই একই অ্যামিনো অ্যাসিড, একই ধরনের অ্যামিনো অ্যাসিডকেই বোঝানো হয়।
সেই শুধুমাত্র বিন্যাসের পার্থক্যের কারণে বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোটিন তৈরি হতে পারে। তাহলে সেই একই অ্যামিনো অ্যাসিডের জন্য এমন নয় যে মানুষের ক্ষেত্রে একটি সংকেত, অন্য একটি উদ্ভিদের জন্য আরেকটি সংকেত, অন্য একটি প্রাণীর জন্য আরেকটি সংকেত, এমন নয়। এবং সেটি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত এই একইভাবে একই অর্থ বহন করে সকলের ক্ষেত্রে, সকল জীবের ক্ষেত্রে এটি একই কোডন, একই অ্যামিনো অ্যাসিডের জন্যই সংকেত বহন করে। এই জন্য কোডনকে বলা হয় কোডন সার্বজনীন। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।